সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ যে জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সমণুর সংখ্যা ও সংকেত নির্ণয়। অর্থাৎ ইতিপূর্বে আমরা জৈব যৌগের সমানুতা কি এবং সমাণু কি এবং সমানুতা কি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং যে সমানুতার যে শ্রেণীবিন্যাসগুলো ছিল সেই শ্রেণীবিন্যাসগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তো আমার কাছে বেশ কিছু মেসেজ এসেছে যে স্যার আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনি যদি আর একটু এক্সপ্লেন করে সমানুতাটা বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। তো যার কারণেই আজকের ভিডিওটি আবার একটু অন্যভাবে করা। তো সাধারণভাবে আমরা কি জানি যে সমাণুগুলো তৈরি হয় কি, আণবিক সংকেত একই থাকে একটা জৈব যৌগের, এবং সেই আণবিক সংকেতের একই আণবিক সংকেতের ভিন্ন ভিন্ন কিছু গাঠনিক বিন্যাসের ভিন্নতার কারণে এবং গাঠনগত বৈশিষ্ট্যের আলাদা, ভৌত এবং রাসায়নিক আলাদা আলাদা ভিন্ন বৈশিষ্ট্যের কারণে সেখান থেকে কি হয়, ভিন্ন ভিন্ন সমাণু সৃষ্টি হয়। তো আমরা দেখতে পারি, দেখো, তো সাধারণত এই যে CnH2+2, তো এই ধরনের যৌগগুলো থেকে কি হয়, আমাদের অ্যালকেন সমাণু তৈরি হয়। এরপরে আছে CnH2n, এখান থেকে আমাদের তৈরি হয় অ্যালকিন সমাণু এবং সাইক্লো অ্যালকেন সমাণু। এরপরে আছে CnH2n-2, এখান থেকে অ্যালকাইন, সাইক্লো অ্যালকিন ও ডাইইন এই সমাণুগুলো তৈরি হয়। আমরা এগুলো প্রত্যেকটার এক্সাম্পল আমরা একটু পরে আবার দেখব। তো এরপরে আসি আমরা CnH2n+2 এবং O, এই সংকেত, সাধারণ সংকেত থেকে আমাদের অ্যালকোহল এবং ইথার, এই দুই ধরনের সমাণু সাধারণত আমরা পেয়ে থাকি। আর এরপরে আছে আমাদের CnH2nO, তো এখান থেকে আমরা অ্যালডিহাইড, কিটোন এবং অসম্পৃক্ত অ্যালকোহল সমাণু পাই। এরপরে আছে আমাদের CnH2nO2, এখান থেকে জৈব অ্যাসিড এবং এস্টার, এই দুই ধরনের সমাণু আমরা পাই। এরপরে আমাদের রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা, যে তোমাদের যদি দেখতে অসুবিধা হয় আমি একটু বলে দিচ্ছি লাস্টটা, সেটা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই ধরনের যৌগ থেকে সাধারণত আমরা জ্যামিতিক সমাণু পেয়ে থাকি। তো ইতিপূর্বে আমরা প্রত্যেকটি সমাণু এবং সমানুতা এক্সাম্পল বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা ঠিক একইভাবে আমরা এক্সাম্পলগুলো আর একটু ভিন্নভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি তোমাদের যে সমস্যাগুলো বা আরো কিছু যে তোমরা এক্সাম্পল চাচ্ছিলে, তো সেই সমস্যাগুলোর তোমাদের সমাধান হবে আশা করি। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে এক এক করে সবগুলো সমানুতা এবং সমাণুগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে 1 নম্বরে আমাদের রয়েছে কি, কার্যকরী মূলক সমানুতা। তো সাধারণভাবে আমরা জানি যে কার্যকরী মূলক সমানুতা মানে হচ্ছে একটা যৌগ আণবিক সংকেত তো অবশ্যই এক থাকবে এবং সেটার কার্যকরী মূলকের ভিন্নতার কারণে যে সমাণুগুলো তৈরি হবে সেই সমাণুগুলোকে আমরা বলতে পারবো কার্যকরী মূলক সমাণু। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে C5H10O, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি CH3 CH2 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 বন্ড CHO, এটা আমাদের অ্যালডিহাইড যৌগ। হ্যাঁ, এটা আমাদের অ্যালডিহাইড যৌগ, এর নাম হচ্ছে আমাদের কি, পেন্টানল 1। আর একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে CH3 CH2 CO CH2 CH3, তো এটা আমরা দেখতে পাচ্ছি কি 3 পেন্টানন। তো এখানে আমরা অ্যালডিহাইড কার্যকরী মূলক পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা কিটোনের কার্যকরী মূলক। তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই যৌগ দুটিতে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে কার্যকরী মূলক সমানুতা সৃষ্টি হয়েছে। তো চলো এরপরে নেক্সট আমরা 2 নম্বর সমানুতাটা দেখি। 2 নম্বরে আছে আমাদের শিকল সমানুতা। তো স্বাভাবিকভাবে আমরা জানি কি যে শিকল সমানুতায় কি হয়, শিকলটার একটা পার্থক্য ঘটে, অর্থাৎ শাখা শিকলের একটা অবস্থানের পার্থক্য ঘটে। তো এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে দেখো এই এক্সাম্পলটা, এর আগেও কিন্তু এই একই এক্সাম্পল দিয়ে আমরা দেখেছি যে কার্যকরী মূলক সমানুতা। তো এই নেক্সটেও আমরা একই এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা সমানুতা আমরা বিশ্লেষণ করব। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে C5H10O, তো এখানে দেখো CH3CH, এর উপর CH3 CH2 CHO, তো এখানে আমাদের এটার নাম হচ্ছে আমাদের কি 3মিথাইল বিউটানল 1, অর্থাৎ 3 নম্বর পজিশনে মিথাইলটা আছে, তো এই কারণে 3মিথাইল বিউটানল 1। এবং এইটা হচ্ছে আমাদের দেখো যে 1 2 3 4, এবং এটা 2 নম্বর পজিশনে রয়েছে মিথাইলটা, তাই এটা 2মিথাইল বিউটানল 1। তো এইখানে আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা শিকলের পার্থক্যজনিত কারণে এটাকে আমরা শিকল সমানুতা বলতে পারি। তো নেক্সট আমরা অন্য আরেকটি সমানুতা নিয়ে আলোচনা করব। অবস্থান সমানুতাটা কি? তো অবস্থান সমানুতাটা আমরা জানি স্বাভাবিকভাবেই কার্যকরী মূলকের অবস্থানের একটা পার্থক্য যখন ঘটবে সেখানে, তো সেটা আমরা অবস্থান সমানুতা বলতে পারি। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্সাম্পল দিয়ে এটা দেখানো হচ্ছে, এটা লক্ষ্য করে দেখো তোমরা সকলেই।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা কিটোন, কার্যকরী মূলক হচ্ছে আমাদের কিটোন। তো এই কিটোনটা এখানে রয়েছে আমাদের 3 নম্বর পজিশনে, যার কারণে এটা পেন্টানন 3। আর কিটোন এখানে কার্যকরী মূলকটা আমাদের রয়েছে 2 নম্বর পজিশনে, যার কারণে এটা হচ্ছে আমাদের পেন্টানন 2। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এইটার এক্সাম্পলও কিন্তু এইটা, হ্যাঁ, C5H10O, এইটাও হচ্ছে একই এক্সাম্পল দিয়ে আমাদের সবগুলো কার্যকরী মৌলিক সমানুতার ব্যাখ্যাটা আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, অবস্থান সমানুতার যে এক্সাম্পলটা আমরা দেখলাম, তো এই অবস্থান সমানুতার এই এক্সাম্পলটাকে মেটামারিতাও কিন্তু বলা হয়। হ্যাঁ, তো তোমরা অনেকেই হয়তো বা বলতে পারবে স্যার এইটা তো মেটামারিতাও বলা হয় বা মেটামারিজমেরও এটা একটা এক্সাম্পল। তবে হ্যাঁ, এটা ওইটা একটা মেটামারিজমেরও একটা এক্সাম্পল। তো আমরা নেক্সট এখন টটোমারিজম নিয়ে আলোচনা করব। টটোমারিতা, তো টটোমারিতার যে এক্সাম্পলটা আমরা কিন্তু একই এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা সমানুতার গঠন দেখাচ্ছি C5H10O। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে CH3 CH2 CH2 C ডবল বন্ড O, আর এখানে হচ্ছে আমাদের CH2 and H অর্থাৎ CH3, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পেন্টানন, এটা হচ্ছে আমাদের কি পেন্টানন 2, খুব সিম্পল ভাবে। তো এখন এই সিম্পল যে গঠনটা রয়েছে দেখো, তো এই সিম্পল গঠনটাতে কি আমরা কি জানি যে স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের এইখানে আসবে অ্যান্ড দেন এইটা এখানে যাবে আর এইটা এখানে আসবে, ঠিক আছে না? আচ্ছা, তো এই যে গঠনটা, এই গঠনটাতে আমরা এটা দেখতে পাচ্ছি কি কিটো গঠন, এটা হচ্ছে আমাদের কিটো গঠন, তাই না? আর এই কিটো গঠনটা থেকে আমাদের টটোমারিতা হয়ে আসবে কি এখানে ইনোল গঠন, অর্থাৎ একটা দ্বিবন্ধন ইন আর একটা হচ্ছে অ্যালকোহল। দেখো এখানে পেন্ট 1 ইন 2 অল, অর্থাৎ ইন প্লাস অল দুটোই থাকবে, যার কারণে এটার নাম হচ্ছে ইনোল গঠন। আর এটা হচ্ছে কিটো গঠন এই কারণে যে এটাতে কিটোন বিদ্যমান। তো এইটা যখন সমানুতাটা যখন এইটার কনভার্ট হয়, এইটা ইনোল গঠন হবে, অর্থাৎ ইন প্লাস অল দুটোই থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারি ইনোল গঠন। এটা তোমরা টটোমারিজম আমি তোমাদেরকে যখন আগের ক্লাসে দেখিয়েছিলাম তখন তোমরা সেটা ভালো করে জানো যে টটোমারিজমটা আসলে কিভাবে লিখতে হয়। এটি হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতা। তো আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে আমরা কি জানি যে আলোক সক্রিয় সমানুতার একটা প্রধান বৈশিষ্ট্য বা প্রধান শর্ত সেটি হচ্ছে যে কি এখানে কাইরাল কার্বন অর্থাৎ কাইরাল কেন্দ্র বা কাইরাল যে কার্বন যেটাকে বলা হচ্ছে, তো সেইটি যদি আমাদের থাকে তাহলে অবশ্যই সেটি আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। এই যৌগটির মধ্যে যদি কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র যদি থাকে তাহলে সেটি অবশ্যই আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এই কার্বনটি আমাদের কাইরাল কার্বন, কারণ এই কার্বনটিতে 4টি ভিন্ন ধরনের মৌল বা যৌগ যুক্ত রয়েছে। তো এখন এটির মাঝে যদি আমরা দর্পণ দিয়ে থাকি তাহলে কি হবে, জাস্ট এটার এপিটোপিট হয়ে যাবে। হ্যাঁ, তো উপরে C3H5 তাই থাকবে এবং হাইড্রোজেনটা লেফট থেকে তার রাইট পজিশনে যাবে এবং ওইচটা রাইট পজিশন থেকে লেফট পজিশনে আসবে। তাহলে এটাকে আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের D প্লাস গঠন আর এটা হচ্ছে আমাদের L মাইনাস, এটা হচ্ছে আমাদের L মাইনাস গঠন। তো এটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানুতা, একেবারে অত্যন্ত সিম্পল বিষয়। তো আশা করি তোমাদের এই প্রবলেমটা আর হবে না বা এক্সাম্পলগুলো তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এটি হচ্ছে আমাদের 6 নম্বর, এটা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা গঠন। তো জ্যামিতিক সমানুতা গঠনের জন্য আমরা যেটি জানি যে জ্যামিতিক সমানুতার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে কি যে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই যৌগটি হচ্ছে আমাদের একই যৌগ C5H10O। তো এর মধ্যে আমরা এই গঠনটা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মাঝে এই পাশে আমাদের হাইড্রোজেন রয়েছে CH3, এই পাশে হাইড্রোজেন এবং এখানে CH2 CH2OH। তো কোনাকুনি ভাবে মিল থাকার কারণে একটি কোনাকুনি ভাবেও যদি মিল থাকে তাহলে সেটা আমাদের কি গঠন হবে, ট্রান্স গঠন হবে। তো ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ট্রান্স গঠন এবং স্ট্রাকচারটি হচ্ছে আমাদের পেন্ট 3 in 1 অল। আর এটি আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একই দিকে হাইড্রোজেন দুটো মিল থাকার কারণে এটি আমাদের সিস গঠন। তো সিস পেন্ট 3 in 1 অল। তো এভাবে আমরা খুব সহজেই জৈব যৌগের রাসায়নিক সংকেত থেকে একটা গাঠনিক সমন্বয় সংখ্যা এবং সংকেতগুলো অনেক সহজে নির্ণয় করতে পারি। তো আশা করছি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা নেই। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কি করবে, এই ভিডিওর স্ক্রলিং এ তোমরা দেখতে পাচ্ছ একটা ফেসবুক গ্রুপ রয়েছে, অবশ্যই সেই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করবে।
তোমাদের মতো অনেক বন্ধু বান্ধব তোমাদের সেখানে গ্রুপে জয়েন্ট আছে এবং তারা তাদের সমস্যাগুলো নিয়ে সেখানে পোস্ট করে থাকে। তো আমি সবসময় জন্য সেই গ্রুপটাকে ফলো করি এবং আমি মনিটর করি তোমাদের কোনো সমস্যা যদি থাকে সেখানে পোস্ট করলে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি এবং সাধারণত আমি গ্রুপেই সমাধানগুলো দিয়ে থাকি। আর তাছাড়াও আমি লাইভে সেই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আর হ্যাঁ, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা স্ক্রলিং এ যেটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটাকে বেল বাটন অন করে রাখবে। তো আগামীতে নতুন ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।